আমি দেশ ছাড়লাম, আমি ভারতে গেলাম। হ্যাঁ? কত তারিখে এটা? কত তারিখে? আমি আগস্টের শেষে গেছি। আমার তো যাওয়ার অভ্যাস আছে অনেক আগেই। বারবারই যাই আমি। হ্যাঁ? সো আ আ এরপরে আমার স্ত্রী আগস্টের শেষের মাঝের সময়টা কোথায় ছিলেন? আগস্টের শেষ নাগাদ এই মাঝ সময়টা আমি ঢাকায় ছিলাম। আচ্ছা। ঢাকায় ছিলাম একেবারে ওদের বাড়ির সামনেই ছিলাম। হুম? বাট আমাদের মজা হচ্ছে আমরা তো ছোটবেলা থেকে আন্ডারগ্রাউন্ডে অভ্যস্ত। হ্যাঁ? তো আমরা ধরা খাওয়ার লোক সহজে না। আর আল্লাহই সেভ করেছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত ছিলাম যেহেতু আমার সাথে ছিল। ও তো রাজনীতি করেনি কোনো সময়। ওর নামেও প্রায় ২০০ র উপরে মামলা হয়েছে। হ্যাঁ? এবং আইসিটিতে মামলা চলছে। আমার ছেলে, আমার ইটস ভেরি ইন্টারেস্টিং। মানে কি বলবো? আমার নামে, আমার ছেলের নামে, আমার ভাতিজার নামে ঠিক আছে? ইটস ফাইন। আমার দলের নেতাকর্মীদের নামে ওটাও ফাইন। বাট আমার ছেলের শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি সবাই মার্ডার কেসে আসামি। এবং আইসিটিতে মামলা চলছে হয়তো ফাঁসি-টাসি দিবে হয়তোবা। শেখ হাসিনাকেই ফাঁসি দিয়ে দিয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া মানে তো বাংলাদেশকে ফাঁসি দেওয়া। আমি কোন ছাড়? কিন্তু যারা এটা করছেন এবং যারা মিথ্যা মামলা করেছেন আপনি ভারতে কবে গেলেন? আমি গেছি এন্ড অফ দ্য আগস্ট। জি। কোন সীমান্ত দিয়ে এটা? আমি গেছি সম্ভবত ময়মনসিংহ দিয়ে। এরপর? এরপর আমি ওখান থেকে সরাসরি কলকাতা একদিন থেকে আমি চলে যাই দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এবং আজমি শরীফে। আমি ওখানে যেয়ে ওপেন হই। এবং ওখানে নিজামুদ্দিন আউলিয়া বাবার মাজারে আমি অনেক একটা বড় ইয়ে ছিল। অনেক মানুষ ছিল সেখানে নেত্রীর জন্য দোয়া পড়ানো হয় এবং ওখানে প্রতিদিনই দোয়া পড়ানো হয়। আমি আল্লাহর আউলিয়ার দরবারে তার জন্য প্রতিদিন দোয়া করানো হয়। এবং আমার সেটার থেকেই বিশ্বাস যে আল্লাহর আউলিয়াদেরকে যেভাবে এই খুনি ইউনূস সরকার থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে আমি বুঝি না বারি ভাই আপনি অনেক জ্ঞানী লোক। ২য় বিশ্বযুদ্ধ বলেন, ১ম বিশ্বযুদ্ধ বলেন, পৃথিবীর যত যুদ্ধের ইতিহাস বলেন, আমি তো কোথাও দেখি নাই এই জিনিস। শুনিও নেই এই কান দিয়ে। আপনার নিজামুদ্দিন আউলিয়ার মাজারে একটা ছবি প্রকাশ হয়েছিল অনেক পরে মনে হয়। জি, আমি ওইটা সেপ্টেম্বর মাসে। জি। সেপ্টেম্বর মাসেও কি দিল্লিতে ছিলেন? জি, আমি দিল্লিতে গেছিলাম। ওই সেপ্টেম্বর মাসে আমার বউ আমি আগস্ট মাসে ২৮ থেকে ঢুকি। আর আমার বাচ্চারা বোধহয় আমার স্ত্রী, আমার মেয়েরা, আমার নাতি এরা আমার ছেলের বউ এরা ঢুকে বোধহয় সম্ভবত আমি ঠিক অ্যাকুরেট মনে নেই। সেপ্টেম্বর মাসে ৫, ৬, ৭ তারিখের দিকে ঢুকে। এরপরে আমি ওখান থেকে কলকাতা যাই। আমার ওদের অবস্থা খুবই খারাপ ছিল। শারীরিক অবস্থা ট্রমায় চলে গেছিল। বিশেষ করে আমার নাতির জন্য আমার স্ত্রী কথা বলতে পারছিল না। ওই ঘটনাটার কারণে ওরা আর মেনে নিতে পারছিল না। তো তারপরে ওখান থেকে যাই ইয়েতে দিল্লি যাই। দিয়ে কিছু ছবিটা কিভাবে প্রকাশ পেল? এটা কেউ কি প্রকাশ করলো না আপনি ইচ্ছা করে প্রকাশ করলেন? না, ওখানে একজন লোক ভিডিও করেছিল বোধহয় সম্ভবত। আচ্ছা। জি। তো আমার প্রশ্নটা যেটা করতে গেছিলাম যে বাড়ি ভাই যে আপনি শুনেছেন কিন্তু আমি জানি না। এই যে বাংলাদেশে তারেক জিয়া দেখলাম যে উনি এরপরে ইন্ডিয়া থেকে বাইরে কবে গেলেন? ইন্ডিয়া কতদিন ছিলেন? ইন্ডিয়ায় আমি কয়দিন ছিলাম আমি ওখান থেকে যাই আবার আজমি শরীফ থেকে আবার ওখানে আসি। ১০-১২ দিন ছিলাম। তারপরে আমি বাইরে আসি। বাইরে এসে আবার যাই। আমি যাতায়াতের মধ্যেই আছি। দুবাইতে বা কোথাও একটা ছবি প্রকাশ পেয়েছিল? জি, আমি দুবাইতেও থাকি। দুবাই থাকি না আমি দুবাইয়ের থেকে একটু দূরে। আমি আজমানের ওদিকে থাকি। হ্যাঁ? দুবাইতে একটু এক্সপেন্সিভ জায়গা। আজমান একটু বাংলাদেশের লোক বেশি থাকে। ওদিকে থাকি। তারপরে এখন তো আমেরিকায় আছি। আমার চিকিৎসার জন্য এসেছি কিন্তু চিকিৎসাটা হলো না আমার পায়ের। এরা পারল না করতে কারণ আমার সমস্ত শরীরে স্প্লিন্টার ভরা। আমার পা দুটো অকেজো হয়ে যাচ্ছে। তো এমআরআই করতে হবে কিন্তু এরা কোনো অবস্থাতেই শরীরে স্টিল থাকলে এমআরআই করবে না। তো এখন আবার আমাকে যেতে হবে অন্য দেশে। ওখানে যেয়ে হয়তোবা আমাকে ওদিককার ডাক্তারের সাথে কথা বলে এমআরআই করতে হবে। আমার নার্ভগুলি অকেজো হয়ে যাচ্ছে। সো দোয়া করবেন আমার জন্য। যখন আপনি শুনলেন নেত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে তখন আপনার মানসিক অবস্থা কি ছিল? না, আমি তার আগে বলি আপনাকে একটু সংযোজন করা দরকার বিষয়টা। আমরা কিন্তু ১লা আগস্ট না ৩০ জুলাই আমি নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ ডেকেছিলাম ৩ তারিখে ৩রা আগস্ট। এবং এই ব্যাপার যে এরকম ঘটবে
আপনাকে এটা বলা উচিত আমি মনে করি। আমি ৩ থেকে ৪ মাস আগে পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে আমি এই বিষয়টাকে উত্থাপন করেছিলাম। সরাসরি বলিনি। আপনি দেখবেন যে জাতির পিতার কন্যার শেষ জনসভা যেটা নারায়ণগঞ্জে করেন, আমি সেই জনসভায় বলেছিলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন নির্বাচন, আমাদের মানচিত্রে আঘাত করবে। এবং আমি তারপরে ৩টা জনসভায় বলেছি, আমি বলেছিলাম অক্টোবরে আঘাত করবে। আমার কাছে নলেজ ছিল এই আঘাতটা হবে অক্টোবরে, আগস্টে না, অক্টোবরে হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি যখন বুঝলাম যে এই আঘাতটা এটা শুধু ছাত্র আন্দোলন না, এটার পিছনে অনেক কিছু কাজ করছে, এই বিষয়টা বোঝার জ্ঞান তো হয়েছিল। তো আমি নেত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছিলাম এবং উনিও জানতেন সবকিছু। উনি যে জানতেন এটা আমাদের এসবির মনিরুল হক সাহেব তো তার সাক্ষাৎকারে বলেছেন। তো উনি জাতির পিতার কন্যা, ওনার মন ওরকম বড়, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করেছিলেন। তো আমি জনসভা ডাকলাম এবং এই জনসভা আমাদের ২-২.৫ লক্ষ লোক হতো নারায়ণগঞ্জে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা রওনা দিব, তো ২ লক্ষ লোক যদি হয় তো ১ লক্ষ লোক ঢাকায় যাবে। যাত্রাবাড়িতে কথা বললাম আমাদের ২ জন এমপির সাথে, একজন কমিশনারের সাথে, ওনারা বললেন যে ওনারা ৩০,০০০ লোক আমাদেরকে দিবেন, ওইখানটাতে দিবেন। তখন খুব বাজে অবস্থা। তো আমরা ওটা নিয়ে ঢাকায় যাব। আমি ২রা আগস্ট রাত্রেবেলায় নেত্রীর বাসায় গেলাম। আপাকে যে বললাম যে আপা আপনি কারফিউটা উঠিয়ে দেন, সেনাবাহিনী উঠিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জ থেকে আসি, আশেপাশের এলাকায় খবর দেন, আমরা ১০ লক্ষ ২০ লক্ষ লোক, আমরা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না নেত্রী ডাকলে ঢাকা শহরে। তো আপনি ডাকেন, আমরা আসি, আমাদের কিচ্ছু লাগবে না, নো পুলিশ নো আর্মি, কিচ্ছু লাগবে না। আমরা দেখতে চাই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে কতটুকু ক্ষমতা আছে। উনি আমাকে শুধু একটা কথা বললেন, মাথা গরম করো না। আমি বললাম যে আপা ওরা কিন্তু ফাইনাল আঘাত করবে। উনি আবারও বললেন মাথা গরম করো না। তা আমি বললাম যে ওনার সামনে গেলে তো বাচ্চা হয়ে যাই। আমি বললাম যে পরে কিন্তু আপা আফসোস থাকবে। তো উনি বললেন যে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি দেখলাম যে আমার যেটুকু বলার দায়িত্ব আমি বলেছি। তো সেই দিন যদি আমরা ঢাকায় ১০-২০ লাখ লোক জমায়েত হতাম এবং যেটা কোনো ব্যাপারই ছিল না, তাহলে আজকে এই প্রেক্ষাপট হতো না। কিন্তু কেউ কেউ খুব ইমানদারির সাথে তার সাথে বেইমানি করেছেন। এটা তো আজকে তো স্পষ্ট, সেনাবাহিনী প্রধানের উপরে বিশ্বাস করেছিলেন তিনি। আমি ওই জন্যই বলছি ইমানদারের সাথে বেইমানি করেছেন। হ্যাঁ, এবং এই ইমানদারির সাথে যারা বেইমানি করেছেন তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তো আর এটা পারেন না, তাদের যেই কর্ম। তো এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় এই কিছু লোকের বেইমানের জন্য মানুষ আমাদেরকে বেইমানের জাত বলে। বাংলাদেশের মানুষ কিন্তু বেইমান না। বাংলাদেশের শতকরা ৯৮ ভাগ মানুষ এখন বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে, আমার ধারণা। এর মধ্যে বলতে পারছে ৮০ ভাগ মানুষ, আর বাকিরা তর্কের খাতিরে বলে না ঠিক আছে সবকিছু, এরা অন্য দলের সাপোর্টার কিংবা হোয়াট এভার ইট ইজ, ধরেন ৩০%ই ধরেন, আর বাকি কিন্তু মানুষ আজকে বুঝতে পারছে। তো সেইখানে উনি ওদের উপরে ভরসা করেছিলেন এবং ওনাকে বোঝানো হয়েছিল যে যদি আপনি এই ২০ লাখ ৩০ লাখ ৪০ লাখ ৫০ লাখ লোক যদি আওয়ামী লীগ মাঠে নামায়, তাহলে হয়তো দেশে রক্তপাত হবে এবং গৃহযুদ্ধ হবে। এই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা এড়াতে চেয়েছিলেন। এবং আমার সাথে এসএসএফ এর চিফের সাথেও পরে কথা হয়েছিল। যখন নেত্রী যেতে রাজি হচ্ছিলেন না, তারা বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি না যান আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেভ করা, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। এটাতে আমরা ওথ করা আছি, পিজিআর অ্যান্ড এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, যে আমরা আমাদের বন্দুকের গুলি আমরা আমাদেরকে ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের দম আছে। তখন নেত্রী ভেবেছিলেন যে অনেক মানুষের জীবন যাবে। উনি বুঝছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং বাঁচিয়ে যখন রেখেছেন, আমার বিশ্বাস উনি যে বলেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, উনি যা বলেন উনি তা করেন, উনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তবে এটা দরকার ছিল, আমি মনে করি বাংলাদেশের মানুষ বোঝা দরকার ছিল যে তারা কি পেয়েছিল কি হারিয়ে। আমি শামীম ওসমানের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ হবে আমি জানি, আমরা কবে আসবো তো সেটাও আমরা জানি, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, রসুল পাক রসিলায়, মানুষের দোয়ায় জনগণকে নিয়ে আসবো। একজন শামীম ওসমান বাংলাদেশের যারা রাজনীতি করেন, রাজনৈতিক কর্মী যারা, তারা সবাই এক নামে শামীম ওসমানকে চিনেন। নারায়ণগঞ্জের শামীম ওসমান, শামীম ওসমান একটা সমগ্র, শামীম ওসমানের সঙ্গে
একটা পরিবারের ঐতিহ্য যেটা জড়িত। শামীম ওসমানের জন্ম হচ্ছে 28 ফেব্রুয়ারি। তার বাবা এ কে এম শামসুজ্জোহা। আওয়ামী লীগের উৎপত্তি যেখানে নারায়ণগঞ্জে, তার সঙ্গে সম্পর্কিত একটা নাম। জাতীয় সংসদে একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তিনি যখন দিল্লিতে, যখন তাকে খোঁজ নিতে যারা যেতেন, তাদের একজন হচ্ছেন শামসুজ্জোহা। এই শামসুজ্জোহাকে আমরা আরেকভাবে চিনি, বাংলাদেশের জন্ম সাক্ষী যে মানুষগুলা, জন্মসংখ্যা বা বাংলার প্রথম সংবিধান যিনি রচনা করেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম। ব্যারিস্টার আমিরুল ইসলামের স্ত্রী আমরা নীলা ভাবি বলে ডাকতাম। সে নীলা ভাবির ভাই হচ্ছেন শামসুজ্জোহা। অনেকভাবে আমরা সম্পর্কিত। শামীম ওসমানকে শুনবো তার মুখে সেটা। শামীম ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। জি ভাই, আপনাকে আমি পুরো নাম বললাম না, আপনি আমাদের বাড়ি ভাই, পুরানো বাড়ি ভাই। তো বাংলাদেশের যে কজন সাংবাদিক অত্যন্ত দুঃসময়ে সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন, সত্য লিখেছেন, সত্য বলেছেন, তার মধ্যে আপনি একজন। দীর্ঘদিন পরে আজকে আবার আপনার সাথে আপনার সাথে বহুদিন আগে জড়িত, আপনি সিএমএইচ এ শুয়ে শুয়ে, হাসপাতালে শুয়ে শুয়ে আমার আমার সাথে মামলার পরে আপনি আমার সাথে সেই মুহূর্তেই যোগাযোগ করেছেন। তো এই জন্য আপনাকে আবার পেয়ে পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। আমি শুধু একটু অ্যাড করতে চাই যে আমার দাদুর বাড়ি বায়তুল আমান। সেখানে অ্যাকচুয়ালি আমি খুব লাকি যে আমার দাদা খান সাহেব এম ওসমান আলী এবং আমার আব্বা এ কে এম শামসুজ্জোহা দুজনেই একসাথে বাবার ছেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এবং ওইখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য একটা লুকানো ঘর ছিল, যেখানে বঙ্গবন্ধু মাঝে মাঝে যে আন্ডারগ্রাউন্ডে থাকতেন। এবং ওই বাড়িতে এবং আমাদের হীরামহল যে বাড়িগুলিতে ভেঙে ফেলা হয়েছে সবগুলি, সেখানে মৌলানা ভাসানী প্রায় পার্ট বাই পার্ট 6 বছর ছিলেন মৌলানা ভাসানী সাহেব। এবং আমার মার পরিবারও রাজনৈতিক পরিবার। হোসেন সৈয়দ সরাদ্দি সাহেবের আপন বোন আমার মায়ের ভাবি হতেন এবং আবুল হাশেম সাহেব ওনার বড় ভাই হতেন। সো সেই কারণে আমি একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসেছি। এবং আপনি যথার্থ বলেছেন যে বায়তুল আমানে বসেই সংবিধানের যে খসড়া, ওই খসড়া আমার ফুপু, উনি চলে গেছেন দুনিয়ার থেকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার স্বামী, সারা বাংলাদেশ যাকে চিনি, ব্যারিস্টার আমরুল ইসলাম, এবং তার মেয়ে ব্যারিস্টার তানিয়া, যে এখন পরিচিত, উনি সংবিধানের খসড়াটা তৈরি করেছিলেন। তো আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, দিস ইজ মাই ফার্স্ট, এই গত দেশ ছাড়ার পরে এটাই প্রথম বাড়ি ভাই। অনেকেই আমাকে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমি বলতে পারিনি বিভিন্ন কারণেই হোক। কিন্তু যখন আপনি বলেছেন তখন আমার কাছে মনে হয়েছে যে আপনার মাধ্যমে এখন টাইম হয়ে গেছে দেশের মানুষকে কিছু কথা বলা, এবং আমাকে সুযোগ করে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞ শামীম ভাই, আপনি আমার এই যে সম্মানটা আমি পেয়েছি আপনার কাছ থেকে। আপনার কাছে প্রথম জানতে চাইবো একটু যে এই জেনারেশনের কাছে একজন শামীম ওসমান হয়ে ওঠার গল্প। জি ভাইয়া, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার আব্বা সংসদ সদস্য ছিলেন, এবং 75-এর 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে হত্যা করা হয় সপরিবারে, আমার বঙ্গবন্ধুর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল ছোটবেলায়। এবং আমার লাস্ট মনে আছে 8ই আগস্ট আমরা জাতির পিতার বাসায় গেছিলাম, আমি, আমার মা এবং আমার আব্বা, আমার বড় ভাই নাসিম ওসমানের বিয়ের দাওয়াত দিতে। সেদিন উনি অনেকগুলি কথা বলেছেন, যেই কথাগুলি এখন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ অনেক লম্বা সময় হয়ে যাবে। আমি অবাক দৃষ্টিতে তাকে দেখেছি। এর আগেও তার কাছে কয়েকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে, এবং উনি আমাকে আদর করেছিলেন, কোলেও নিয়েছিলেন, এবং কিছু কথা বলেছেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমার আফসোস লাগে বাড়ি ভাই, আজকে হয়তো আপনাকেও সুদূর অস্ট্রেলিয়া যাওয়ার কোনো দরকার ছিল না, আমারও রাজনীতি করারও দরকার ছিল না। কারণ বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন, আমার মনে হয় বাংলাদেশ জাপানের মতো একটা উন্নত দেশ হতো। তো যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, তার পরিবারকে হত্যা করেছে, তারা আসলে আমাদের সেই সময়কার, আমরা যারা ছোট ছিলাম, আমাদের স্বপ্নকে, আমাদের ভবিষ্যৎকে হত্যা করেছে। ঠিক একইভাবে এই 2024-এ আবারও তার কন্যাকে এই ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরিয়ে একইভাবে আমাদের নেক্সট জেনারেশনকেও একইভাবে তাদের স্বপ্নকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
75-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এবং সেই রাতে আমি আমার বাবাকে পাগলের মতো দেখেছি। এবং খুব অবাক ব্যাপার, তার আগের দিন 14ই আগস্ট রাত 11:30 পৌনে 12টা পর্যন্ত আমার আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ কামাল ভাই, উনি আমাকে ভীষণ আদর করতেন, আবাহনী ক্লাব করতেন, খেলাধুলার মানুষ ছিলেন। আমার জীবনে এত ভদ্রলোক মানুষ আমি দেখিনি। উনি আমাদের বাসায় আসতেন, আমি কোনোদিন দেখিনি যে উনি সোফার মধ্যে হেলান দিয়ে বসছেন আমার আব্বা আম্মার সামনে। তো উনি আমাকে খুব বেশি আদর করতেন। তো আমার বড় ভাই নাসিম ওসমান তার সহযোগী ছিলেন। আমার বড় ভাইয়ের বিয়ে ছিল 14ই আগস্ট রাত্রে, এবং সেই রাতের শেষ ছবিটা আমাদের বাসায় আছে, আমাদের কালেকশনে আছে। শেখ কামাল ভাই সহ সমস্ত ঢাকা ইউনিভার্সিটির পুরো গ্রুপ সেদিন এখানে উপস্থিত ছিলেন, এবং এত আনন্দ করেছিলেন উনি। এবং একটা পর্যায়ে আমার ভাইকে বললেন, নাসিম চল আজকে সবাই চলো আজকে নারায়ণগঞ্জ যাই। ঢাকা লেডিস ক্লাবে বিয়ে হচ্ছিল, কিন্তু খানিকক্ষণ পরে আবার বলে না 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 আমরা আজকে যাব না, যদি আমরা যাই নাসিমের বাসর রাতটা নষ্ট হয়ে যাবে। নাসিম তুই এক কাজ কর, তুই কালকে ভাই আসিস না, আমরা ঢাকা ইউনিভার্সিটি বাবার প্রোগ্রাম শেষ করে নারায়ণগঞ্জে আসবো, ওখান থেকে দুপুরে খেয়ে একবারে সবাই ঢাকা ক্লাবে যাবো, বাবাও তো ওখানে আসবেন। এটা ছিল তার প্ল্যান, কিন্তু কামাল ভাই তার কথা রাখতে পারেন নাই। এটাই আমার বাবা মার অনেক কষ্ট ছিল। সেই রাত্রি আমার মা তার সমস্ত স্বর্ণগণ খুলে দিয়ে এবং যে গিফট পেয়েছিলেন সেগুলো দিয়ে আমার ভাইকে বললেন যে চলে যাও। আমার ভাই ঢাকায় কিছুদিন 15 দিন আত্মগমনে ছিলেন। 50 জন লোক জড়ো করে আমার বড় ভাই নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ দিতে বেরিয়ে গেছিলেন। এর মধ্যে খালেদ মোশাররফ যখন ঘটনা ঘটালেন একটা, তখন একবার ব্যাক করে কিছুদিন ছিলেন, তারপরে একবারে চলে গেছিলেন। এরপরে 2.5 বছর 3 বছর আমাদের সাথে তার যোগাযোগ ছিল না। এরপরে আমার বাবা জেল থেকে মুক্তি পেলেন 3 বছর পরে। আমরা তখন একবেলা ভাত খেয়েছি, দুবেলা ভাত খাইনি। আমার বড় ভাই সেলিম ওসমান, ওকে তখন ইন্টারমিডিয়েট ছাত্র ছিল, ও শেখ জামাল ভাইয়ের বন্ধু ছিল। ওর বুকের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকারীরা 42টা ছিদ্র করেছিল, এবং সেখানে মেজর ডালিম এরা ছিল, সবাই কিসমতরা ছিল, এবং পিস্তল দিকে দেখে বলছিল যে এইটা দিয়ে আব্বাকে মেরেছি, আম্মাকে মেরেছি, মদ খাচ্ছিল বলছিল। তো যাই হোক, আমার মার সাহসিকতার জন্য সেদিন তারা সুন্দরবন হোটেলের সামনে, তখন এখানে ময়লা ফেলতো, ওখানে তাকে বস্তাবন্দি করে ফেলে দিয়ে চলে গেছিল। আমি ক্লাস 7 থেকে 8-এ উঠেছিলাম। আমরা 6 জন বন্ধু মিলে, আমরা কিছু বুঝতাম না, আমরা একটা জিনিস বুঝেছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মানে আমাদের আর কিছু নাই দেশের। আমার মার কাছ থেকে এইটুকু বুঝেছিলাম। হাতে লেখা পোস্টার লিখেছিলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। এই অপরাধে আমার পিঠের মধ্যে 2টো সাইকেল পিটিয়ে ভাঙা হয়েছিল। আমার সেন্সলেস হয়ে গেছিলাম। পরে দেখলাম যখন সেন্স ফিরল, খানপুরের একটা বাসা আমি শোয়া। সেই থেকে যে পথ চলা, এই পথ চলা যেন আর শেষ হচ্ছে না। তো যাই হোক, এই হলো আমার রাজনৈতিক জীবন। তো বাড়ি ভাই, এটা থেকে শুরু, তারপরে তো চড়াই উতরাই আছে। এবং আমি কোনো সময় বিএনপি কিংবা অন্যকে টার্গেট করে আমি রাজনীতিটা করিনি। আমার টার্গেটটা ছিল মূলত স্বাধীনতা বিরোধী শক্তি এবং এক্সট্রিমিস্ট এবং জঙ্গিবাদ, যারা এই দেশটাকে এখনো মানতে পারেনি এবং দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, করছে এবং এখনো করছে। সো আমি তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম খুব সোচ্চারভাবে, জাহানারা ইমামের নেতৃত্বে এবং আমার নেত্রীর নির্দেশে। এবং তারপরে কিন্তু নারায়ণগঞ্জে 16ই জুন 2001-এ বাম ব্লাস্ট করা হয়, যেখানে আমার সারা বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট বড় বোম ব্লাস্ট হয়েছিল। এটা RDX ফুটানো হয়েছিল। আমার 20 জন ভাই নিহত হয়েছিল, সাথে সাথে আমার বন্ধু চন্দন, আমার ছোট ভাই রতন, ওদের 2টো করে পা উড়ে চলে গেছিল। আর অনেকেই মানে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছিল। সো এবং আমি কেন বেঁচে গেছিলাম এটা আমি জানি না, হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন কোনো কারণে। যেভাবে ঠিক নেত্রীকে 21 বার মারার চেষ্টা করা হয়েছে, তারপর উনি বেঁচে আছেন। তো বাড়ি ভাই, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার মাধ্যমে আজকে দেশের মানুষের কাছে কয়টা প্রশ্ন করতে চাই, যদি আপনি বলেন। একটু আমরা যাব সেখানে। একটা প্রশ্ন কিন্তু, এই যে আপনার বাবা, আপনার পরিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা থেকে জড়িত, একটা প্রশ্ন, আপনার ভাই নাসিম ওসমান যিনি বঙ্গবন্ধু হত্যার পর প্রতিশোধ নিতে চলে গিয়েছিলেন সেই অবস্থায়, সে নাসিম ওসমান, সেলিম ওসমান জাতীয় পার্টির নেতা হন, তা আপনাদের পরিবারের সঙ্গে যায় এটা? না, এটা যায় না, কিন্তু আজকে বলতে হয় সত্য কথাটা।
আমার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর আহ, জাতির পিতার কন্যা শেখ হাসিনা পার্লামেন্টে যে ভাষণ দিয়েছিলেন, তো সেই ভাষণে বোঝা গেছে যে ওনার প্রতি তার কতটুকু দরদ ছিল। আর রাজনীতিতে তো বিভিন্ন কৌশল থাকে। হ্যাঁ, এবং আমি যতটুকু জানি, আমার বড় ভাই নাসিম ওসমান এবং সেলিম ওসমান এই দুইজন পলিটিক্যালি জীবনে যে কটা পদক্ষেপ নিয়েছেন, নেত্রীর নির্দেশে বাড়ি নেননি। আমি এর বেশি কিছু বলা উচিত হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, ঠিক আছে, এই প্রসঙ্গটা এখানে যাক। জি। আরেকটা ব্যাপার হচ্ছে 5ই আগস্ট। জি। ওই আগস্টের প্রথম সেই 1, 2, 3, 4 ওই আগস্ট, ওই সময়গুলো আপনি কি ভাবছিলেন? আপনি কি বিশ্বাস করতে পারছিলেন যে জি, এইভাবে ঠিক। হেরে আমি যাচ্ছে? আমি আপনাকে বলি ভাইজান, ঘটনাটা এরকম যে 19শে আগস্ট আমি আমেরিকাতে ছিলাম। আমি 15ই আগস্ট 14ই জুলাই আমি দেশে, 14 কিংবা 15ই জুলাই আমি দেশে ব্যাক করেছি। যাওয়ার পরে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, গ্যাস্ট্রিক অ্যাটাক করেছিল। আমি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলাম। তো ভর্তি থাকা অবস্থায় আমাকে মানে প্যাথেটিন সহ গ্যাস্ট্রিকের বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছিল। এর মধ্যে খবর পেলাম, আমি লজ্জিত আপনার সামনে বলতে, এবং এই কথাটা যারা আমার ছোট মেয়ের মতো যারা আছে, আমার মার মতো যারা আছে, বোনের মতো যারা আছে, যারা শুনছেন, আমি তাদের কাছে আগে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা মেয়ে একটা পত্রিকায় কাজ করতো, লোকাল পত্রিকায়। হুম। তো ওই পত্রিকায় কাজ করতো সে। এর মধ্যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। এই 19শে জুলাইয়ের আগেই রাইফেল ক্লাব ভেঙে ফেলা হয়েছে, আরো বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। তো ভালো কথা, আমি দেশে ছিলাম না। আহ, আমি যখন ফিরলাম, তো আমি অসুস্থ। এর মধ্যে হাসপাতালে খবর পেলাম, আমি মেয়েটার নামটা এই মুহূর্তে বলবো না, ও একটা সাংবাদিক, 32-33 বছর বয়স হয় মেয়েটার। এরা কয়েকজনে মিলে লিং রোডে, আমার ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাংয়ের সংযোগ সড়কে, ওখানে জামাত, বিএনপি প্লাস আরো অনেকেই, এই আরো অনেক বলতে আমি বোঝাচ্ছি যে আরসার প্রধানও পরে ধরা পড়েছেন, পড়েছিল ওখান থেকে কিছুদিন পরে, রোহিঙ্গাদের যে গেরিলা বাহিনীর প্রধান। তো সেখানে এরা এই মেয়েটা যখন নিউজ কভার করতে যায়, তখন এই মেয়েটাকে তারা আক্রমণ করে। খুবই লজ্জার ব্যাপার। আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। এই মেয়েটার শরীরে একটা কাপড়ের টুকরা তারা রাখেনি, এবং হায়না কিংবা শকুন যেভাবে মানুষকে চিড়ে চিড়ে খায়, তারা তার স্পর্শকাতর স্থানগুলিতে তাদের নখের থাবায় মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। একটা বৃদ্ধ লোক তাকে কোনো রকম একটা কাপড় পেঁচিয়ে উদ্ধার করে একটা বেবি ট্যাক্সিতে উঠিয়ে দিয়েছিল, পরে নারায়ণগঞ্জে হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। ঠিক একই দিনে আরেকজন ভদ্রমহিলা, হিন্দু এবং খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এমনি ওনার মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন, এই গ্রুপই তাদেরকে আটকানোর পরে উনি ওনার কাছে যা ছিল, হাত ভর্তি স্বর্ণের গয়না টনা ছিল, যা ছিল, ব্যাগ ছিল, সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তার মঙ্গলসূত্র ছিল তার মানে গায়ে, বুকে। হিন্দুদের এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওই মঙ্গলসূত্রটা ছিনিয়ে নেয়, নিতে যায়, তখন উনি থাবা দিয়ে ধরে বলেন যে এইটা না বাবা, এটা নিও না। তখন এমন জোরে টান দেয় যে ওনার ব্লাউজটাও পর্যন্ত নিয়ে চলে যায়। ওনার মেয়ে চিৎকার দিলে ওনার মেয়েকেও একইভাবে হেনস্থা করে। এই দুটো খবর পাওয়ার পরে আমি নারায়ণগঞ্জ যাই। আমি আমার স্যালেন খুলে আমি নারায়ণগঞ্জ যাই। কেউ জানেও না, তখন আমরা অল্প কয়েকজন লোক গেছি। আমি নারায়ণগঞ্জ ক্লাবে যে খেতে বসছি অসুস্থ, এমন সময় শুনলাম চারিদিকে বোমাবাজির আওয়াজ এবং গুলির শব্দ। তো আমি ভাতও খেতে পারিনি, আমি বেরিয়েছি। এসপি বলল থানা অ্যাটাক করেছে, হেল্প চাচ্ছে। তা আমি নারায়ণগঞ্জ ক্লাবে গেটের সামনে বেরিয়েছি, দেখি অনেক দূর, প্রায় হাফ কিলোমিটারের উপরে দূর থেকে গুলি করছে। তো আমাদের কাছে, আমি একদম আপনাকে টেল দ্য ট্রুথ, আমি সত্য কথা বলছি, আমার লাইসেন্স করা বন্দুক ছিল আমার সাথে। আমি 25 বছর পরে হাতে বন্দুক নিয়ে ওরা ভাবে নাই যে আমি ওখানে আছি কিংবা আমি বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাওয়ার পরেই তখন ওরা ঘাবড়ে যায়, চারিদিক থেকে আমাদের লোকজন খবর পায়, সবাই বেরিয়ে আসে। তখন ওরা এখান থেকে সরে পড়ে, কেটে পড়ার পরে ওখানে একটা লোকও আহত হয়নি, একটা লোকও নিহত হয়নি সেইক্ষণ এবং সেই দিন। ওরা ভেগে যায়। এরপরে কিছুক্ষণ পরেই আমি খবর পাই যে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ওরা আগুন দিয়েছে। এটা এখানে শামসুজ্জোহা সংযোগ সড়ক, যে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড, ওখানে আগুন দিয়েছে। এবং আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শীতল পরিবহনের, এবং আমার পার্টনারও ছিল, তাদের ব্যাচেরিয়া নিরীহ মানুষ সবাই,
30টা বাস ছিল এবং এক একটা বাসের দাম 70 লাখ 80 লাখ টাকা করে দাম। এই সমস্ত বাসগুলি আগুন দিয়ে পুড়িয়ে একদম একদম ছারখার করে দিয়েছে। আমি নেত্রীকে জানালাম যে আপা এই ব্যাপার, আমি খুব শকড হয়েছিলাম, কারণ ওটা তো আমার রিজিক, আমি খাই। 16 বছরে আমি চ্যালেঞ্জ করে বলতে হচ্ছে বাড়ি ভাই, যারা আজকে এমপি হয়েছে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, 16 বছরে বিএনপির কোনো নেতা কর্মীকে আমরা বিন্দুপাত মাত্র হার্ম করিনি। বরঞ্চ এখন একজন এমপি হয়েছেন 3 থেকে, তাকে গ্রেফতার করা হয়েছিল, একদিনের মধ্যে আমি তাকে মুক্ত করে নিয়ে এসেছিলাম। আর একজনকে একটা গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে গেছিল, আমি সেখান থেকে তাকে ফেরত নিয়ে এসেছিলাম। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছিল একবার, আমি দেশে ছিলাম না। ওই যে করেছিলেন যে ওসি, তাকে আমি পরে ওখান থেকে ট্রান্সফার করেছিলাম। বাট বিকজ আমাকে নেত্রী একটা কথা বলেছিলেন যে 2001 থেকে পরে 2006 পর্যন্ত আমাদের উপরে কিন্তু একইভাবে আমার জুলুম হয়েছিল। বলেছিলেন সবাইকে মাফ করে দাও, কোনো পাল্টা হামলা করবে না এবং কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না। সে আমার কাছে শুধু আমার নেত্রী না, আমার আদর্শ না, উনি আমার কাছে আমার মার মতো। আমি আমার মার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। তারা খুব ভালো ছিল। রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। আমার কোনো আফসোস নেই এতে, সাদগায়ে জরিয়া। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার মেজো ভাইয়ের বাড়িঘর, আমার বড় ভাইয়ের বাড়িঘর, আমার ভাতিজার বাড়িঘর, গাড়ি বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো আফসোস নেই। আফসোস লেগেছে, একটু খারাপ লেগেছে যে বাইতুল আমান, যেটা পাক বাহিনীও আগুন সাহস পায়নি, যেমন 32 নম্বর সাহস পায়নি। 32 নম্বর পুরানোর যেদিন পুড়িয়ে দিল, ভেঙে দিল, চুরমাচুর করে দিল, তারপর দিনই ওপেন ডিক্লেয়ার দিয়ে তার আগের দিন এই বিএনপি নেতারা যারা একটা ডিক্লেয়ার দিল, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্নভাবে আমার কাছ থেকে উপহার নিয়েছে। তখন আমি সেটা বলতে চাই না, আমার কাছে প্রমাণও আছে, রেকর্ডও আছে, সবকিছু আছে। সো এরা ডিক্লেয়ার দিয়ে বাইতুল ওমানটাকে যে বুলডোজারে ভাঙলো, আমার 4টে চাচি থাকতেন শুধু ওখানে, 4টে চাচি আমার বিধবা, 4টে চাচি বিধবা, ওইটাকে ভেঙে দেওয়া হলো। এবং এটা তো ইতিহাস ছিল একটা। আমার বাড়ি আরেকটা আমি করতে পারবো, কিংবা করলাম না, তাতে কিচ্ছু এসে যায় না। বাস নাই, রিজিক নাই, চলে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা কাউকে পাল্টা আঘাত করবো না। আমার প্রশ্ন বাড়ি ভাই, 19 জুলাই থেকে তো 5 আগস্ট পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। আমরা তো তখন পারতাম যে শামীম ওসমানের সমস্ত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তো বিএনপির বহু মানুষের বাসায়, জামাতের বহু মানুষের বাসায় আমরা আঘাত করতে পারতাম। আমি নেত্রীকে ফোন করলাম, আজকে বিভিন্ন এআই ব্যবহার করে, নেত্রী কণ্ঠস্বরকে ব্যবহার করে বলা হচ্ছে, নেত্রী বলেছেন গুলি করো, এটা করো। আমি সাক্ষী, আমি খোদ নিজে সাক্ষী বাড়ি ভাই। আমি যখন আপাকে বললাম যে আপা, আমি যেভাবে বলেছি সেই বলছি যে আপা, আমার সমস্ত বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, যেটা আমার রিজিক, আমার বাচ্চারা খায় এখান থেকে। আমাকে বললেন যে কারা পুড়িয়েছে? আমি বললাম আমি সঠিক জানি না। কয় তুমি দেখেছো? আমি বললাম না। বলো স্বামী, তাহলে কোনো পাল্টা হামলা করো না, কারোর উপর আঘাত করো না, থানায় যেয়ে মামলা দাও। আমি মামলাও করিনি, নারায়ণগঞ্জে এসপি ডেকে নিয়ে ওসিকে দিয়ে কিছু নাম লেখে আমার এক বন্ধুকে দিয়ে ওখানে স্বাক্ষর নিয়েছিল। ওই বন্ধুও জানে না কার কার নামে মামলা হয়েছে। তো আমরা কোনো কিন্তু প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করিনি, কিন্তু রেজাল্টটা কি হলো? তা আমার কাছে একটা প্রশ্ন আজকে, আপনার মাধ্যমে, বিশেষ সাংবাদিক ফজলুল বারী ভাইয়ের মাধ্যমে একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে। শ্যাম ভাই, আমরা আসবো সেখানে। জি জি জি। যখন আপনি শুনলেন নেত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনার মানসিক অবস্থা কি ছিল? না, আমি তার আগে বলি, একটু আপনাকে একটু সংযোজন করা দরকার বিষয়টা। আমরা কিন্তু 1 আগস্ট না, 1 আগস্ট না, 30 জুলাই আমি নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ ডেকেছিলাম 3 তারিখে, 3রা আগস্ট। এবং এই ব্যাপার যে এরকম ঘটবে, আপনাকে এটা বলা উচিত আমি মনে করি। আমি 3 থেকে 4 মাস আগে পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে আমি এই বিষয়টাকে উত্থাপন করেছিলাম, সরাসরি বলিনি। আপনি দেখবেন যে জাতির পিতার কন্যার শেষ জনসভা যেটা নারায়ণগঞ্জে করেন, আমি সেই জনসভায় বলেছিলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন নির্বাচন, আমাদের মানচিত্রে আঘাত করবে। এবং আমি তারপরে 3টা জনসভায় বলেছি, আমি বলেছিলাম অক্টোবরে আঘাত করবে। আমার কাছে নলেজ ছিল এই আঘাতটা হবে অক্টোবরে, আগস্টে না, অক্টোবরে হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি যখন বুঝলাম যে এই আঘাতটা, এটা শুধু ছাত্র আন্দোলন না, এটার পিছনে অনেক কিছু কাজ করছে, এই বিষয়টা বোঝার জ্ঞান তো হয়েছিল। তো আমি নেত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছিলাম এবং উনিও জানতেন সবকিছু।
উনি যে জানতেন এটা আমাদের এসবির মনিরুল হক সাহেব তো তার সাক্ষাৎকারে বলেছেন। তো উনি জাতির পিতার কন্যা, ওনার মন ওরকম বড়, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করেছিলেন। তো আমি জনসভা ডাকলাম এবং এই জনসভা আমাদের 2-2.5 লক্ষ লোক হতো নারায়ণগঞ্জে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা রওনা দিব, তো 2 লক্ষ লোক যদি হয় তো 1 লক্ষ লোক ঢাকায় যাবে। যাত্রাবাড়িতে কথা বললাম আমাদের 2জন এমপির সাথে, একজন কমিশনারের সাথে, ওনারা বললেন যে ওনারা 30,000 লোক আমাদেরকে দিবেন, ওইখানটাতে দিবেন। তখন খুব বাজে অবস্থা। তো আমরা ওটা নিয়ে ঢাকায় যাব। আমি 2রা আগস্ট রাত্রেবেলায় নেত্রী বাসায় গেলাম, আপাকে যে বললাম যে আপা আপনি কারফিউটা উঠিয়ে দেন, সেনাবাহিনী উঠিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জ থেকে আসি, আশেপাশের এলাকায় খবর দেন, আমরা 10 লক্ষ 20 লক্ষ লোক, আমরা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না নেত্রী ডাকলে ঢাকা শহরে, তো আপনি ডাকেন, আমরা আসি, আমাদের কিচ্ছু লাগবে না, নো পুলিশ নো আর্মি, কিচ্ছু লাগবে না, আমরা দেখতে চাই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে কতটুকু ক্ষমতা আছে। উনি আমাকে শুধু একটা কথা বললেন, মাথা গরম করো না। আমি বললাম যে আপা ওরা কিন্তু ফাইনাল আঘাত করবে। উনি আবারও বললেন মাথা গরম করো না। তা আমি বললাম যে ওনার সামনে গেলে তো বাচ্চা হয়ে যাই। আমি বললাম যে পরে কিন্তু আপা আফসোস থাকবে। তো উনি বললেন যে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি দেখলাম যে আমার যেটুকু বলার দায়িত্ব আমি বলেছি। তো সেই দিন যদি আমরা ঢাকায় 10-20 লাখ লোক জমায়েত হতাম, এবং যেটা কোনো ব্যাপারই ছিল না, তাহলে আজকে এই প্রেক্ষাপট হতো না। কিন্তু কেউ কেউ খুব ইমানদারির সাথে তার সাথে বেঈমানি করেছেন। এটা তো আজকে তো স্পষ্ট, সেনাবাহিনী প্রধানের উপরে বিশ্বাস করেছিলেন তিনি। আমি ওই জন্যই বলছি ইমানদারের সাথে বেঈমানি করেছেন। হ্যাঁ, এবং এই ইমানদারির সাথে যারা বেঈমানি করেছেন তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তো আর এটা পারেন না, তাদের যেই কর্ম। তো এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় এই কিছু লোকের বেঈমানের জন্য মানুষ আমাদেরকে বেঈমানের জাত বলে। বাংলাদেশের মানুষ কিন্তু বেঈমান না। বাংলাদেশের শতকরা 98 ভাগ মানুষ এখন বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে, আমার ধারণা। এর মধ্যে বলতে পারছে 80 ভাগ মানুষ, আর বাকিরা তর্কের খাতিরে বলে না ঠিক আছে সবকিছু, এরা অন্য দলের সাপোর্টার কিংবা হোয়াট এভার ইট ইজ, ধরেন 30%ই ধরেন, আর বাকি কিন্তু মানুষ আজকে বুঝতে পারছে। তো সেইখানে উনি ওদের উপরে ভরসা করেছিলেন এবং ওনাকে বোঝানো হয়েছিল যে যদি আপনি এই 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ লোক যদি আওয়ামী লীগ মাঠে নামায়, তাহলে হয়তো দেশে রক্তপাত হবে এবং গৃহযুদ্ধ হবে। এই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা এড়াতে চেয়েছিলেন। এবং আমার সাথে এসএসএফ এর চিফের সাথেও পরে কথা হয়েছিল, যখন নেত্রী যেতে রাজি হচ্ছিলেন না, তারা বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি না যান আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেভ করা, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, এটাতে আমরা ওথ করা আছি পিজিআর এন্ড এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, যে আমরা আমাদের বন্দুকের গুলি আমরা আমাদেরকে ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের দম আছে। তখন নেত্রী ভেবেছিলেন যে অনেক মানুষের জীবন যাবে। উনি বুঝছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, এবং উনি এইটাও জানতেন যে ওইখানে 1 থেকে 1,500 ছেলেকে কালো প্যান্ট সাদা শার্ট দেওয়া হয়েছিল, বুকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছিল, এবং এরা এই 2 বোনকে, জাতির পিতার 2 কন্যা, বঙ্গবন্ধুর 2 কন্যা, স্বাধীনতার স্থপতির 2 কন্যাকে শুধু হত্যা করে তারা চায় নাই, তারা চেয়েছিল, কিভাবে বলবো কথাটা, হত্যা তো করবেই নৃশংসভাবে এবং খুব অশ্লীলভাবে হত্যা করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং বাঁচিয়ে যখন রেখেছেন, আমার বিশ্বাস উনি যে বলেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, উনি যা বলেন উনি তা করেন, উনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তবে এটা দরকার ছিল, আমি মনে করি বাংলাদেশের মানুষ বোঝা দরকার ছিল যে তারা কি পেয়েছিল কি হারিয়েছে। বাড়ি ভাই আপনি বিশ্বাস করবেন, আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমামই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করি যাদের ইনকাম 50,000 60,000 70,000 এরকম ইনকাম, 80,000 টাকা মাসে ইনকাম, 2টা ছেলে আছে, বাচ্চা আছে, 3টা মেয়ে আছে, 1টা মেয়ে আছে, বাড়ি ভাড়া দিয়ে থাকে, আমি তাদের যখন আজকে জিজ্ঞেস করি 60-70,000 টাকা ইনকাম, কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোকস, তাদেরকে জিজ্ঞেস করি যে তোরা কেমন আছিস, কারণ আমার জানতে চাই আমি অ্যাকচুয়ালি মানে এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাদ দেন, এদের অবস্থা কি। এরা আমাকে যেটা বলে যে মাসের 21 দিন 22 দিন তারা ওই টাকা দিয়ে চলতে পারছে, এরপর আর চলতে পারছে না। তারা আমাকে বলে
যাদের ঘরে ইয়াং মেয়ে আছে, যে তারা মেয়েরা সন্ধ্যার পরে তো প্রশ্নই উঠে না বাইরে যাওয়ার, দিনের বেলাও যখন বাইরে যায় তারা প্রচন্ডভাবে আতঙ্কিত থাকে, প্রচন্ড আতঙ্কিত থাকে। তারা নিজেরাও খুব জরুরি কাজ না হলে বাসার বাইরে যান না। বড় বড় ব্যবসায়ীদের যখন ফোন করি যে আপনারা কেমন আছেন এখন, এই বড় বড় ব্যবসায়ীরা যখন উত্তর দেন যে অনেক বড় বড় ব্যবসায়ী, তারা যখন নেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আপনি কি করছিলেন? তখন আমার বাড়ির সামনে আবার ঢাকায় অ্যাটাক হয়েছে। আমি ওই অ্যাটাককে ফেস করে 3:30 4টার সময় আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি। আমার 4.5 বছরের নাতি, 4.5 বছর কিংবা 5 বছর, এখন যার বছর 4.5 বছরের নাতি, এখন যার বয়স 6.5 বছর, আমার সেই নাতিকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ধরে। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মানুষ এসে তাদেরকে উদ্ধার করেছিল, রক্ষা করেছিল। আমি আমার ছেলে আলাদা হয়ে গেছিলাম, ওরা আলাদা হয়ে গেছিল। সো আল্লাহ তাদেরকে রক্ষা করেছিল মানুষের মাধ্যমে। মানুষ ঘিরে, ওরা যখন মেরে ফেলতে গেছিল, আমার নাতিকে নিয়ে চলে যাচ্ছিল, তখন আমার বউ ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে, আমার স্ত্রী। সেই ট্রমার থেকে এখনো সে বের হতে পারে নাই এবং মুক্তিপণ দাবি করছিল। তখন চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে তাদেরকে রক্ষা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর মানে তার ফেরেশতা হিসেবে তাদেরকে পাঠিয়েছিলেন। মুক্তিপণ যারা দাবি করছিল, এদের চেহারা, পোশাক কিরকম মনে হচ্ছে? এরা সব তখন মদ্যপ অবস্থায় ছিল, মানে কারোর হাতে অস্ত্র, কারোর হাতে ছুরি। মানে আমার বউ তো কাউকে ছিল না এদেরকে। হ্যাঁ, এবং আমার বউর যেটা কথা ছিল, আমার মেয়ে যেটা বলেছিল যে ম্যাক্সিমাম ছিল ড্রাঙ্ক, অ্যালকোহল অবস্থায় ছিল তারা, মানে কোনো সেন্স ছিল না। কিন্তু আমার মেয়ের হাতে টেলিফোন ছিল একটা। কোন সড়কে কয়টার সময় এটা ঢাকার থেকে একটু দূরে, নারায়ণগঞ্জে না, ঢাকার থেকে দূরে একটু সাভার সাইডে এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, মানে একটা সেফ প্লেসে যাওয়ার সময়। ওরা জানতো না যেটা আমার বাচ্চা, আমার পরিবার, এটা জানতো না। কিন্তু বাস একটা মহিলা পেয়েছে, 3টা মহিলা, একটা ছোট বাচ্চা পেয়েছে, এইটাই। আমার পরিবার যদি জানতো তো মেরেই ফেলতো হয়তোবা। তখন ওইখানে আমার যারা সার্কেল ছিল, যারা ওদেরকে নিয়ে যাচ্ছিল, তখন যখন আমার মেয়ে টেস্ট করে দিয়েছিল যে আমরা উই আর ইন ডেঞ্জার, সেফ আস, তখন এলাকার মানুষকে ওরা বলার পরে তখন এলাকার মানুষ চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছিল এবং ওই লোকগুলি থেকে ওদেরকে উদ্ধার করেছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর যাই হোক, এরপরে আমি দেশ ছাড়লাম, আমি ভারতে গেলাম। হ্যাঁ, আমি আগস্টের শেষে গেছি। আমার তো যাওয়ার অভ্যাস আছে অনেক আগেই, বারবারই যাই আমি। হ্যাঁ, সো এরপরে আমার স্ত্রী আগস্টের শেষের মাঝের সময়টা কোথায় ছিলেন? আগস্টের শেষ নাগাদ, এই মাঝ সময়টা আমি ঢাকায় ছিলাম। আচ্ছা, ঢাকায় ছিলাম, একবারে ওদের বাড়ির সামনেই ছিলাম। বাট আমাদের মজা হচ্ছে, আমরা তো ছোটবেলা থেকে আন্ডারগ্রাউন্ডে অভ্যস্ত। হ্যাঁ, তো আমরা ধরা খাওয়ার লোক সহজে না, আর আল্লাহ সেভ করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত ছিলাম, যেহেতু আমার সাথে ছিল। ও তো রাজনীতি করেনি কোনো সময়। ওর নামেও প্রায় 200-র উপরে মামলা হয়েছে। হ্যাঁ, এবং আইসিটিতে মামলা চলছে। আমার ছেলে, আমার ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে কি বলবো, আমার নামে, আমার ছেলের নামে, আমার ভাতিজার নামে, ঠিক আছে, ইটস ফাইন। আমার দলের নেতাকর্মীদের নামে, ওটাও ফাইন। বাট আমার ছেলের শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সবাই মার্ডার কাছে আসামি। এবং আইসিটিতে মামলা চলছে, হয়তো ফাঁসি টাসি দিবে হয়তো বা। শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া মানে তো বাংলাদেশকে ফাঁসি দেওয়া। আমি কোন ছাড়? কিন্তু যারা এটা করছেন এবং যারা মিথ্যা মামলা করেছেন। আপনি ভারতে কবে গেলেন? আমি গেছি এন্ড অফ দ্য আগস্ট। জি। কোন সীমান্ত দিয়ে এটা? আমি গেছি সম্ভবত ময়মনসিংহ দিয়ে। এরপর আমি ওখান থেকে সরাসরি কলকাতা একদিন থেকে আমি চলে যাই দিল্লিতে, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এবং আজমির শরীফে। আমি ওখানে যেই ওপেন হই, এবং ওখানে নিজামুদ্দিন আউলিয়া বাবার মাজারে আমি অনেক একটা বড় ইয়ে ছিল, অনেক মানুষ ছিল সেখানে। নেত্রীর জন্য দোয়া পড়ানো হয় এবং ওখানে প্রতিদিনই দোয়া পড়ানো হয়। আমি আল্লাহর ওলিয়ার দরবারে তার জন্য প্রতিদিন দোয়া করানো হয়। এবং আমার সেটার থেকে বিশ্বাস যে আল্লাহর ওলিয়াদেরকে যেভাবে এই খুনি ইউনূস সরকার থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে আমি বুঝি না। বাড়ি ভাই, আপনি অনেক জ্ঞানী লোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, প্রথম বিশ্বযুদ্ধ বলেন, পৃথিবীর যত যুদ্ধের ইতিহাস বলেন, আমি তো কোথাও দেখি নাই এই জিনিস।
শুনিও নেই এই কান দিয়ে। আপনার নিজামুদ্দিন আউলিয়ার মাজারের একটা ছবি প্রকাশ জি হয়েছিল অনেক পরে মনে হয় এটা। জি, আমি ওইটা 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 আগস্ট সেপ্টেম্বর মাসে। জি সেপ্টেম্বর মাসেও কি দিল্লিতে ছিলেন? জি, আমি দিল্লিতে গেছিলাম ওই সেপ্টেম্বর মাসে। আমার বউ আমি আগস্ট মাসে 28 থেকে ঢুকি। আর আমার বাচ্চারা বোধহয়, আমার স্ত্রী, আমার মেয়েরা, আমার নাতি, এরা আমার ছেলের বউ, এরা ঢুকে বোধহয়, সম্ভবত আমি ঠিক অ্যাকুরেট মনে নেই, সেপ্টেম্বর মাসে 5, 6, 7 তারিখের দিকে ঢুকে। এরপরে আমি ওখান থেকে কলকাতা যাই। একটু আমার ওদের অবস্থা খুবই খারাপ ছিল, শারীরিক অবস্থা ট্রমায় চলে গেছিল। বিশেষ করে আমার নাতির জন্য আমার স্ত্রী কথা বলতে পারছিল না ওই ঘটনাটার কারণে, ওরা আর মেনে নিতে পারছিল না। তো তারপরে ওখান থেকে যাই ইয়েতে, দিল্লি যাই, দিয়ে কিছু ছবিটা কিভাবে প্রকাশ পেল? এটা কেউ কি প্রকাশ করলো না আপনি ইচ্ছা করে প্রকাশ না করলেন? না, ওখানে একজন লোক ভিডিও করেছিল বোধহয় সম্ভবত। আচ্ছা। জি জি জি। তো আমার প্রশ্নটা যেটা করতে গেছিলাম যে বাড়ি ভাই, যে আপনি শুনেছেন কিন্তু আমি জানি না, এই যে বাংলাদেশে তারেক জিয়া দেখলাম যে উনি এরপর ইন্ডিয়া থেকে বাইরে কবে গেলেন? ইন্ডিয়ায় কতদিন ছিলেন? ইন্ডিয়ায় আমি কয়দিন ছিলাম, আমি ওখান থেকে যাই আবার আজমির শরীফ থেকে আবার ওখানে আসি, 10-12 দিন ছিলাম। তারপরে আমি বাইরে আসি, বাইরে এসে আবার যাই। আমি যাতায়াতের মধ্যেই আছি। দুবাইতে বা কোথাও একটা ছবি প্রকাশ পেয়েছিল? জি, আমি দুবাইতেও থাকি। দুবাই থাকি না, আমি দুবাইয়ের থেকে একটু দূরে, আমি আজমানের ওদিকে যাই থাকি। হ্যাঁ, দুবাইতে একটু এক্সপেন্সিভ জায়গা, আজমান একটু বাংলাদেশের লোক বেশি থাকে, ওদিকে থাকি। তারপরে এখন তো আমেরিকায় আছি, আমার চিকিৎসার জন্য এসেছি, কিন্তু চিকিৎসাটা হলো না আমার পায়ের। এরা পারলো না করতে, কারণ আমার সমস্ত শরীরে স্প্লিন্টার ভরা, আমার পা দুটো অকেজো হয়ে যাচ্ছে। তো এমআরআই করতে হবে, কিন্তু এরা কোনো অবস্থাতেই শরীরে স্টিল থাকলে এমআরআই করবে না। তো এখন আবার আমাকে যেতে হবে অন্য দেশে, ওখানে যেয়ে হয়তো বা আমাকে ওদিককার ডাক্তারের সাথে কথা বলে এমআরআই করতে হবে। আমার নার্ভগুলি অকেজ হয়ে যাচ্ছে, সো দোয়া করবেন আমার জন্য। এখন বলেন আপনার কি বলতে চাচ্ছিলেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই, যে আমি দুটো প্রশ্ন করি, যে সাংবিধানিকভাবে এই সরকারের কিন্তু কোনো বৈধতা নাই, বাট আমি ধরে নিলাম এটা একটা সরকার, বৈধ সরকার আমি ধরে নিলাম, এবং ধরে নিলাম তারেক রহমান একজন বৈধ প্রধানমন্ত্রী। আমার কাছে ওনার একটা প্রথম প্রশ্ন, আমি যে মেয়েটার ঘটনা বললাম, এটা একটা ঘটনা। উনি এখন বলবেন আমি তো তখন ক্ষমতা ছিলাম না, ইউনুস ক্ষমতা ছিল, ফাইন। আপনার কাছে আমার প্রশ্ন, ওনার কাছে প্রশ্ন, এই যে শত শত পুলিশ হত্যা করা হলো, প্রেগনেন্ট মহিলা পুলিশের, তাদেরকে হত্যা, আমার খুব মায়া লাগে পুলিশদের জন্য। আমি দেখলাম 2 দিন আগে যে হবিগঞ্জের কি একটা আছে, জুলাই যোদ্ধা, একটা নেংটি ইন্দুর সাইজ, মাহাদি, আমি এর নাম জানি না, নেংটি ইন্দুর সাইজ, একে পুলিশ গ্রেপ্তার করলে, আগেও করেছিল একবার, তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। সে থানায় বসে বলতেছে কিভাবে পুলিশ মারছে। এটা একটা সভ্য রাষ্ট্র? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন সবারই হবেন, এই পুলিশকে যদি হত্যা করলো, বিচার করলেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞেস করতে চাই, সালাউদ্দিন সাহেবকে, আমাদের লোকজন তো ডেলি অ্যারেস্ট করছেন, প্রতিদিন অ্যারেস্ট করছেন। গত কয়েকদিন আগে আগস্ট মাসে ঢাকায় বসুন্ধরা থেকে আমার 53 জন লোককে অ্যারেস্ট করেছেন একসাথে। করেন, আরো করেন, 25 লক্ষ লোকের নামে মামলা করেছেন, দেন আরো দেন, নো প্রবলেম। কিন্তু আপনি যে সচিবালয়ে বসেন, সেই সচিবালয় থেকে পূর্বাঞ্চলে যেখান থেকে আপনি চিটাগাঙে যান, আপনি একটু খবর নেন, খোঁজ নেন, ওইখানে 4টা মাদ্রাসাতে, এটা আমি 2-3 মাস আগের ঘটনা বলছি, এখন হয়তো বেড়েছে আরো, এবং 2টা মহিলা মাদ্রাসা, আর বাকিগুলি পুরুষ মাদ্রাসাতে অস্ত্রের ট্রেনিং হচ্ছে, এবং ভয়ঙ্কর অস্ত্রের ট্রেনিং হচ্ছে। এবং সেখানে লস্করে তৈয়বা, যেটা সজিবাদের জয় বলেছেন, লস্করে তৈয়বা, আল কায়দা, যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্বীকার করেছে, তারা সেখানে কাজ করছে। যখন আমাদের সাথে 19শে জুলাই সংঘর্ষ হলো, আমি বুঝতে পারিনি যে আমার সাথে সরাসরি সংঘর্ষ করবে এরকম লোক নারায়ণগঞ্জে নাই। আর বিএনপির সাথেও যারা মূল লিডার, তারা আমাকে সম্মান করত। এমনি রাস্তার ছেলেপেলে যেগুলি আছে টোকাই, তাদের কথা বাদ দেন, নারায়ণগঞ্জের অবস্থাই বলি আজকে কি অবস্থা। বাড়ি ভাই, গত 1 মাসের মধ্যে, এই গত পরশু দিনের আগের দিন, নারায়ণগঞ্জে ইসদাইন নামে একটা এলাকা আছে, আমার এলাকাতে পড়ে, আমার বাড়ির পাশে,
আমার যে বাড়ি যেটা ভেঙে দেওয়া হয়েছে, ওখানে পুলিশের উপরে গুলি করা হয়েছে, মাদক ব্যবসায়ী গুলি করেছে। তারপরে মাঝদার এলাকায় কয়েকদিন আগে র্যাব আর পুলিশকে পিটিয়েছে। তার কয়েকদিন আগে গত 1 মাসের মধ্যে 2 বার র্যাব পুলিশ, আর গত 3 দিন আগে না 4 দিন আগে ওপেন পুলিশকে গুলি করা হয়েছে। এই হচ্ছে একটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার তো একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আপনার মেয়ে আমার মেয়ে সমবয়সী, অলমোস্ট কাছাকাছি হবে। আপনার মেয়েটা ব্রিটেনে মানুষ হয়েছে এবং আমি বিশ্বাস করি সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। একটা কাজ করেন, আমি শামীম ওসমানের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ হবে আমি জানি, ওইটার জন্য আপনার কাছে কোনো কার্পণ্য দরকার নেই। আমরা কবে আসবো তো সেটাও আমরা জানি, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, রসুল পাক রসিলায়, মানুষের দোয়ায় জনগণকে নিয়ে আসবো, সেটা আমার দরকার নেই, কোনো ফেভার চাচ্ছি না। আপনার মেয়ে জাইমা রহমান একটা শিক্ষিত মেয়ে, ব্রিটেনে লেখাপড়া করেছে, অ্যাজ পার মাই যত নলেজ, আমি যত জানি সে ল পড়েছে বোধহয়। তাকে দিয়ে গোপন একটা টিম করেন তো সারা বাংলাদেশে, যে ওই যে একটা মেয়ের কথা বললাম সাংবাদিক, ওই রকম কয়টা মেয়ের শ্লীলতাহানি হয়েছে, কতগুলি মেয়ে ধর্ষণ হয়েছে, বিচার করবেন? সাহস আছে কিনা একটু দেখান না। আপনি নিজে নির্বাচনী প্রচার করলেন কোত্থেকে? শাহজালাল বাবার দরকার থেকে। মানলে আমি খুব খুশি। অলিয়াকে যদি সম্মান করে আমি খুশি। হ্যাঁ, আল্লাহর অলিয়াকে বেজ্জত করলে অলিয়া রাগ করে না, কিন্তু আল্লাহ ছাড়েন না কাউকে। তো যেই অলিয়া শাহপারান বাবার মাজারে পর্যন্ত মানুষ মেনে ফেলা হলো, একজন আল্লাহর অলিকে কবর থেকে উঠিয়ে, মানে যেটা আমি বারবার বলার চেষ্টা, এটা আমি আজ পর্যন্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন আমি দেখি এটা, যে কবর থেকে উঠিয়ে নাচছে, তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং শেষ পর্যন্ত ওনাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এরা মুসলমান? এর নাম ইসলাম? ইসলামের কোথায় লেখা আছে এটা? এটা তো ইসলাম ধ্বংসকারী। ওরা তো আমার পবিত্র ধর্ম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ধর্মের নামে। উই হ্যাভ টু প্রোটেক্ট দেম, উই হ্যাভ টু সেভ আওয়ার ধর্ম। আমার ইসলামকেও আমাকে রক্ষা করতে হবে। আমার ধর্ম আমার, যার যার ধর্ম তার তার কাছে। আমার খারাপ লাগে বাড়ি ভাই, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে হিন্দু, হ্যাঁ, এবং এরা কেউ রাজনীতি করেনি, মানে নর্মাল সাধারণ মানে হিন্দু পরিবার। এরা নারায়ণগঞ্জে থাকে না, ঢাকায় যে থাকছে এবং পরিচয় দিচ্ছে তারা মুসলমান হিসেবে বাড়ি ভাড়া নিয়েছে। কেন? এই বাংলাদেশের জন্য কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জীবন দেয় নাই? কথায় কথায় ভারতের বিরোধিতা করা হচ্ছে। টার্গেটটা কি অ্যাকচুয়ালি ওদের গোল কি? শেখ হাসিনাকে মানে উৎখাত করা, জাতির পিতার কন্যাকে উৎখাত করা? না, এটা একটা গ্লোবাল পলিটিক্স। আমাদের মাটিটাকে ব্যবহার করতে চায় কারা? যারা 1971 সনে আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে এবং ভারতের সেনাবাহিনী যখন সাহায্য করেছিল, তাদেরও 30,000-এর উপরে সেনাবাহিনী নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন আমাদের স্বাধীনতার জন্য। যখন 90,000 পাক বাহিনী নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধার দামাল সন্তানদের কাছে সারেন্ডার করেছিল, আমার বাবাও তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সেদিন সারেন্ডার করেছিল। এবং সেদিনের পর দিন আমার বাবা বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গেছিলেন, তখনও আটকে রেখেছিল ওরা বুঝতে না পারে, ওরা জানতো না স্বাধীন হয়ে গেছে। ওরা গুলি করেছিল ছাদের থেকে, যেখানে আপা বঙ্গমাতা সহ তার পরিবারকে আটকে রাখা হয়েছিল। আমার বাবা বুকে গুলি খেয়েছিলেন, বুকে গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছিল। আমার বাবা থামেন নাই, আমি তারই সন্তান। তারপরেও আমার বাবা সামনের দিকে এগিয়ে গেছিলেন, যেটা জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আজকে ওরা যেটা চাচ্ছে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ওরা চাচ্ছেটা কি। ওরা চাচ্ছে 71-এর সেই পরাজিত শক্তি প্লাস আজকে ওরা বলছে রোহিঙ্গারা কি, রোহিঙ্গা না, ওরা বাংলাদেশি, ওরা বাঙালি। সো বুঝতে হবে কিন্তু কোন দিকে নিয়ে যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে। সেখানটাতে আমাদের আরাকানরা ধরে ধরে আমাদের মানুষ ধরে নিয়ে যাচ্ছে। কই বাংলাদেশ সেনাবাহিনী ওখানে যাচ্ছেন না কেন? উদ্ধার করে নিয়ে আসেন, ওইটা নিয়ে করছেন না কেন? আমার প্রশ্ন। সেনাবাহিনী একজন কর্নেলকে আমি দেখলাম দিনে দুপুরে রাস্তার মধ্যে, অবসরপ্রাপ্ত কর্নেলকে কিভাবে বেইজ্জত করা হলো, মারতে গেল তাকে এবং 2-4টা ধাক্কাও দিল। এটা কোন বাংলাদেশ? পুলিশকে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে হত্যা করা হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব শিক্ষিত লোক নাকি শুনেছি অনেক, ওকে ফাইন, উনি বললেন
প্রধানমন্ত্রী কি ইন্ডিয়া যাবেন না কেন? জাতির পিতার কন্যা শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিচ্ছেন, ওকে ফাইন, এই জন্য যাবেন না? হ্যাঁ, আমি একটা সাংবাদিক পেলাম না ফজলু বাড়ি ভাই, বলে পত্রিকার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া হয়েছে, এর নাম স্বাধীনতা? যে কেউ সাহস করে জিজ্ঞেস করলো না যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার প্রধানমন্ত্রী, আপনার নেতা তারেক রহমান যখন লন্ডনে ছিলেন 17 বছর 16 বছর, উনি তো ওখান থেকে ব্রিটেন থেকে একের পর এক বক্তব্য দিয়ে গেছেন, সেটা আইন ভঙ্গ করে নাই? এই প্রশ্নটা করার মতো একজন সাংবাদিক ওখানে ছিলেন না, হয়তো ছিলেন কিন্তু সাহস পান নেই। দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের 3টা জেনারেশন, হোসেন জিল্লুর রহমান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে দেখলাম মুসলিম হল না কোন হলে শিবিরের ছেলেরা প্রক্টরকে আটকে রেখেছে, ছাত্রের হাতে শিক্ষক মার খাচ্ছে। আমার প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষের কাছে, যারা আন্দোলন করেছিলেন 98% যারা ইয়াং জেনারেশন ছিল এবং মিডল ক্লাস ছিল, লোয়ার মিডল ক্লাস ছিল, এরা এই ফেসবুক, টুইটার কিংবা আমার কাছে এগুলি কিচ্ছু নাই, এগুলি দেখে বিভ্রান্ত হয়ে তারা এই আন্দোলনে শরিক হয়েছিল। আমি তাদের দোষ দিই না। ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন। কে বলেছিল সুদখোর? ইউনূস নিজেই বলেছে, কিন্তু আমি বলি না ওনাকে সুদখোর, উনি ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি ওনাকে বলি না। কিন্তু আমি দেখি বাংলাদেশে কিছু সাহসী লোক আছেন যারা টকশো করেন, ওনারা বলেন ওনাকে সুদখোর, তারপরে বলেন বেঈমান, আরেকটা বলেন যেটা, সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, দেশ ধ্বংসকারী। দেশ ধ্বংসকারী। হামের টিকার জন্য বাংলাদেশে 1000-এর উপর বাচ্চা মারা গেল। একজন স্বতন্ত্র সংসদ সদস্য, সম্ভবত ওনার নাম শেখ মুজিবুর রহমান ইকবাল, উনি 2বার কোর্টে গেলেন, 2বার কোর্টে গেলেন যে মামলা করলেন যে এই ঘটনার ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং তখনকার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী যারা দায়িত্বশীল ছিলেন, কেন হামের টিকা আনা হলো না? WHO তো পরিষ্কারভাবে বলেছে। তো এই যে 1000 শিশু আরেকটা প্রসঙ্গ একটু যাই, আওয়ামী লীগের ভুল কি দেখেন এখন আপনি এই অবস্থানে দাঁড়িয়ে? আওয়ামী লীগের ভুল হলো যে জাতির পিতার কন্যার সাথে কোনো, আমরা ঠিক ওইভাবে যেমন কি বলবো, উনি দেশের উন্নয়ন নিয়ে এত ব্যস্ত ছিলেন, বাবার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে, উনি যাদের দায়িত্ব দিয়েছিলেন আমাদের মতো দলটার দিকে খেয়াল রাখতে, আমরা সেটা রাখি নাই, আমরা সেটা রাখতে পারি নাই। এবং আমি ক্ষমাপ্রার্থী আমার প্রজন্মের কাছে, আমার সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে, যে এই যে ইউনূসের বক্তব্য যে ম্যাটিকুলাস ডিজাইন, উনি কিন্তু খুব সাকসেসফুলি দেশকে ধ্বংস করেছেন। এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারি নাই। এই জন্য আমি আমার সন্তানদের কাছে ক্ষমা চাই। এবং খুব পপুলার 2টা নাম ছিল, একটা হচ্ছে শামীম ওসমান আর একটা হচ্ছে জয়নাল হাজারী। জি জি, এখন কি মনে হয় এই 2টা মানুষ আওয়ামী লীগের অ্যাসেট ছিল না বার্ডেন? এটা 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 ডিসাইড করবে জনগণ। তবে একটা জিনিস কি বাড়ি ভাই, আমি 2006 যখন দেশে ফিরলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা। 2006 দেশে ফিরলাম, তখনও কিন্তু আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন আমি 2001 থেকে 2006 পর্যন্ত বিদেশে ছিলেন? বিদেশ ছিলাম, কারণ আমি তখন পঙ্গু ছিলাম পুরাপুরি, এবং আমি নেত্রীর নির্দেশে এবং ছোট আপার নির্দেশে আমি চলে যাই। এবং যারা বম ব্লাস্ট করেছিল আমার পার্টি অফিসে, যে 20 জন মানুষ মারা গেছিল RDX, এবং 2 ভাই এখন ভারতের তিহার জেলা আছে, লস্করে তৈয়বার লোক, তারা মুরসালিন এবং মুন্তাকিব, আমি ওই হত্যার বিচার পাইনি, সরি টু সে, আমি পাইনি। আমার 20টা মানুষ মরে গেছে, আমি বিচার পাইনি এখন পর্যন্ত। সো সেখানে আমি যখন 2006 একদিনের নোটিশে, জাস্ট একদিনের নোটিশে, আমার মনে আছে 24শে ডিসেম্বর আমি দেশে ঢুকেছিলাম, আমাকে গ্রেফতার করার জন্য 9 ডিভিশনের একটা পুরো ব্যাটালিয়ন, বিজিবি, তখন ছিল BDR, র্যাব, পুলিশ, এবং নট লেস দেন 5000 টোটাল সব মিলিয়ে আমার এলাকা ঘেরাও দিয়েছিল। আমি প্রায় 20 দিন ওই এলাকায় ছিলাম। আমাকে 1.5 লক্ষ লোক পাহারা দিয়ে রেখেছিল, এ ঢুকতে পারেনি। এখন আমি অ্যাসেট না, সাবজেক্ট সেটা না। আমি সাবজেক্ট এইটা যে আমি যেই ভালোবাসা সেদিন মানুষ, ওরা কারা, কেন পাহারা দিচ্ছিল, কোথা থেকে খাচ্ছিল, কিভাবে খাচ্ছিল, কনকনে শীত ঠান্ডা, বাট সেনাবাহিনীও ঢুকতে পারেনি সেখানে, পুলিশ BGR তো বহুত দূরের কথা। সো আমার জীবনে এটা অনেক বড় পাওয়া। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলাটা নিয়ে কি বলবেন আজকে? নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার ব্যাপারে ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি
একবার না, দুইবার না, 20 বার বলেছি। বারবার বলা হচ্ছে যে এই মামলাতে আমি ছিলাম, আমার ছেলে ছিল। আমি প্রেস কনফারেন্স করে আমার পাসপোর্ট দেখিয়েছি, আমার ছেলের পাসপোর্ট দেখিয়েছি। ওরা বলছে আমরা সশরীরে উপস্থিত থেকে তকি নামে কোনো বাচ্চা আছে, রফিউর রাব্বি, এটাও আমরা জানি না। আর রফিউর রাব্বির এরকম কোনো ফ্যাক্টরও ছিল না। এটা আরেকজন আছে এটার পিছনে, আমি তার নাম বলতে চাই না। হ্যাঁ, তারা এটা একটা কোনোভাবে যখন প্রোটেক্ট করতে পারছিল না, এভাবে করছিল। তো আমরা তখন কিন্তু দেশেই ছিলাম না। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন দুবাই, এবং আই শো মাই পাসপোর্টের টিকিট সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক ডেকে আমি প্রেস কনফারেন্স করে, তারা যখন সব বলে শেষ করেছে আমার বিরুদ্ধে এবং আমার ছেলের বিরুদ্ধে, তখন কিন্তু আমার ভাতিজার বিরুদ্ধে বলে নেই। সবটা অভিযোগ দিয়েছিল আমি, আমার ছেলে আর আমাদের কয়েকজন লোকের নাম। আমিও শুনছিলাম, এনজয় করছিলাম। দেখ, ওরা যখন দিয়ে সব শেষ করেছে, তখন আমি যখন পত্রিকা আমি আমার কি পাসপোর্ট শো করেছি, তখন আবার চুপ হয়ে গেল। কিছুদিন পরে আবার টার্ন করলো আমার ভাতিজার দিকে। তো এটা নারায়ণগঞ্জের রাজনৈতিক কৌশল, এবং এটার পিছনে অনেক অনেক শক্তি কাজ করেছে, অনেক শক্তি কাজ করেছে। আপনার চাচি নায়িকা কবরী, তাকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মনোনয়ন দিয়েছিলেন, তিনি এমপি হয়েছিলেন। চাচির সাথে কিন্তু আপনার সম্পর্ক তখন ভালো ছিল না। না, ওনাকে নমিনেশন নেত্রী দেয়নি। ওনাকে নমিনেশন দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম আমি নিজে। আচ্ছা। এবং আমি নিজে দিয়েছিলাম। আমার বড় ভাই, মেজো ভাই সেলিম উসমান টোটাল ফান্ডিং করেছিলেন। টোটাল নির্বাচনটা আমরা করেছিলাম। কিন্তু ওনার সাথে কিছু মানে কি বলবো, কিছু বাজে লোকের ইয়েতে উনি পড়ে গেছিলেন। উনি তো আসলে রাজনৈতিক অঙ্গনের লোক না, উনি পরে বুঝতে পেরেছিলেন এটা। এবং যখন ওনার পরে আর এমপি ছিলেন না, পরে উনি আমাকে ডেকে নিয়েছেন, ডেকে নিয়ে আমাকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, মাফ, মানে যেখানে চলে গেছেন দুনিয়া থেকে, আমাকে আমার সবচেয়ে প্রিয় চাচি ছিলেন উনি। আমার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল ওনার। এই জন্যই ওনার জন্য আমি বলেছিলাম, হ্যাঁ, আমি অনুরোধ করেছিলাম নেত্রীকে নমিনেশন দেওয়ার জন্য। ওনার সন্তানদের কি অবস্থা? আছে, ভালোই আছে মোটামুটি। ওরা ভালো আছে, জি জি জি, ওরা ভালো আছে। আরেকজন নেত্রী নারায়ণগঞ্জে আইভি, তার সাথেও আপনার সম্পর্ক ভালো ছিল না? না, ভালো তো, তার সাথে আমার সম্পর্ক ভালো, ভালো। আমার সাথে তার পার্সোনালি কোনো মানে খারাপ সম্পর্ক কোনোদিন ছিল না। রাজনীতি করতে গেলে একটা বড় পরিবারে, হ্যাঁ, ভাই বোনের মধ্যে একটা যদি অনেক বড় পরিবার থাকে, নিজেদের ভাই বোনদের মধ্যেও কিন্তু সমস্যা থাকে। সেরকম ছিল। কিছু কিছু জিনিস যেমন আমার সাথে মিলে না, হ্যাঁ, যেমন যাক, আমি এই ব্যাপারটা কিছু বলতে চাই। এখন উনি মুক্তি পেয়েছেন, আর আমি দেখেছি উনি আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, এই বিষয়টা না, উনি বাসায় আছেন, আলহামদুলিল্লাহ, উনি মুক্তি পেয়েছেন। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও মুক্তি পেয়েছে, আমার ছোট বোন, এবং মুক্তি পেয়ে ও সরকারকেও ধন্যবাদ জানিয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, তো এবং আমার তো জানা মতে শি ইজ ফাইন, সে ভালোই আছে। তার এখন আর কোনো। আপনার কি পরিমাণ নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে, খুব বাজে অবস্থায় আছে, জানতে পারেন? হাজার 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 অ্যারেস্ট হচ্ছে প্রতিদিন, ছাড়া পাচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে। বাড়িঘর ছাড়া আছে কমসে কম 10 থেকে 20,000, 20,000, তাও মিনিমাম 20,000। একটা জিনিস বলেছে যে ওবায়দুল কাদেরের মুখে সেই স্লোগানটা পরে বেশি জনপ্রিয়, যেটা আপনি প্রথম দিয়েছিলেন। জি, খেলা হবে। ওইটা কিন্তু অনেকে লিখছেন, কিন্তু এখানে সেই খেলা রেখে আপনি কোথায় গেলেন? না, খেলা রেখে যায়নি। আমি একটা জিনিস তাদেরকে বলতে চাই, যারা বলতে চান যে আমরা এখন চলে এসেছি কেন। সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমরা দেখতে চেয়েছিলাম যে ইউনূস সরকারের আমলে নাকি মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, বাংলাদেশ নাকি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। এক মহিলা ক্ষমতাচ্যুত হওয়ার পরে, আমি ফেসবুক নাই, আমি ইউটিউবে দেখলাম, সে বলছে 16 বছর ধরে একটা পাঙ্গাস মাছের পেটি খাইনি। ফাইন, আমার মনে হচ্ছে এখন তারা সবাই পাঙ্গাস মাছের পেটি তো খাচ্ছেনি, আমার মনে হয় সাথে মুরগির মাংস, খাসির মাংস, সবকিছুই আছে, গরুর মাংস, সবকিছুই আছে। আসলে কি আছে? মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা, এটা আমি জানতে চাই, যে মানুষ কি অবস্থায় আছে। সো এইটা মানুষ আজকে বুঝতে পেরেছে। তো আজকে ইউনূস নেতাকর্মীকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন আপনি? সেই নেতাকর্মীদের
এই যে আপনি বললেন হাজার হাজার নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা বাণিজ্য আমি নানাভাবে আমি আমি একা তো সাপোর্ট দিচ্ছি না,